এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আজকে আমি আপনাদের জন্য জিওগ্রাফি থেকে ওয়ার্ক অফ গ্লেশিয়ার থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে 30+ এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব ওয়ার্ক অফ গ্লেশিয়ার থেকে। আর যে ওয়ার্ক অফ গ্লেশিয়ার তার কনসেপ্ট ক্লাসটা আমি আগে করিয়েছি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আগে ওয়ার্ক অফ গ্লেশিয়ারের যে হিমবাহের কার্য যে কনসেপ্ট ক্লাসটা সেটা আগে দেখে নিন। আর জিওগ্রাফি প্লেলিস্টে গিয়ে আপনারা এই ক্লাসগুলি পেয়ে যাবেন। আগে কনসেপ্ট ক্লাসটা দেখে নিন, তারপর এমসিকিউ ক্লাসটা দেখেন। যদি আপনারা কনসেপ্ট ক্লাস না দেখে ডাইরেক্ট এমসিকিউ ক্লাসগুলি দেখেন তাহলে আপনাদের জন্য বুঝতে একটু অসুবিধা হবে। তার জন্য আপনাদের আমি বলবো কনসেপ্ট ক্লাসটা দেখে আপনাদের একদম বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওয়ার্ক অফ গ্লেশিয়ার সম্বন্ধে একদম ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তারপর আপনারা এমসিকিউ যে ক্লাসটা রয়েছে সেটা আপনারা দেখুন, তাহলে আপনার এই ওয়ার্ক অফ গ্লেশিয়ারের যে কনসেপ্টটা রয়েছে, যে এমসিকিউগুলো রয়েছে, সম্পূর্ণ বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর তাছাড়া আপনারা জানেন আমাদের সাকসেস মাস্টারের পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি নতুন আপডেটেড নোটস ফর টেট 1 অ্যান্ড টেট 2। সেই বিষয় সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদের বলে দেব, তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তাছাড়া কোনো কোয়েরিজ থাকলে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন। তো চলুন তাহলে দেরি না করে আজকের এই ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমেই যে এমসিকিউটা রয়েছে সেটা হলো দুইটি ক্যাটলের মধ্যবর্তী উঁচু অংশ। যে দুইটি ক্যাটলের মধ্যবর্তী উঁচু অংশ সেটা কি কি রয়েছে অপশান? ভাব, নব, এস্কার, কোনোটি নয়। দেখুন এই যে ক্যাটেল রয়েছে বা নব রয়েছে, এগুলি এস্কার, এগুলি আমরা আগে ক্লাসের মধ্যে পড়েছি। ওয়ার্ক অফ গ্লেশিয়ারের যে কনসেপ্ট ক্লাসের মধ্যে সেগুলির মধ্যে আমরা পড়েছি ক্ষয়কার্য ভূমিরূপগুলি বা সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলি, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করেছি। হিমবাহ কি, হিমরেখা কি। তো আপনারা যে কনসেপ্ট ক্লাসটা দেখুন তাহলে এখানে আনসারটা আপনারা এমনিতেই করতে পারবেন। আর তার জন্য আগে কনসেপ্ট ক্লাসটা দেখেন। তো এখন আসলে এটা আনসারটা দুইটি ক্যাটলের মধ্যবর্তী উঁচু অংশ, সেটা কি হবে? কারেক্ট আনসার হবে নব। এই যে এটা নব। আর এই নবটা কি? নবটা হলো যে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে যে ঘটিত ভূমিরূপ, সেটা হবে নব। যে ক্যাটেলে রয়েছে, যে দুইটি ক্যাটেল রয়েছে, দুইটি ক্যাটেল, তার যে মধ্যবর্তী উঁচুটা রয়েছে সেটাকে বলা হয় কি? নব। দুইটি ক্যাটেলের মধ্যবর্তী যে উঁচু অংশটা সেটাকে বলা হয় কি? নব। আর নবটা কোন কার্যের ফলে হয়? হিমবাহের সঞ্চয় কার্যের ফলে। কিসের ফলে? হিমবাহের সঞ্চয় কার্যের ফলে এই যে এটা ভূমিরূপটা গঠিত হয় নব। তো এখানে কারেক্ট আনসার কি হবে? নব। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট 2 নাম্বার। ক্রেগের পেছনে প্রম্বলিত শিলাস্তরকে বলা হয়। যে ক্রেগের পেছনে যে প্রম্বলিত শিলাস্তরটা থাকে সেটাকে কি বলা হয়? কি রয়েছে অপশন? টেল, ভেলিট্রেন, রসেমতানে, নাকি কোনোটি নয়। যে আমরা এখানে কি এই তিনটাই যে ভূমিরূপ রয়েছে সেটা আমরা পড়েছি, কোনটা সঞ্চয় কার্যের ফলে কোনটা যে ক্ষয় কার্যের ফলে সেটা আমরা পড়েছি। তো সেটা যদি আমরা কনসেপ্টটা ভালো করে জানা থাকে তাহলে এটা অবভিয়াসলি অ্যান্সার করতে পারবো। তো এটা কোশ্চেনটা কি? ক্রেগের পেছনে, যে ক্রেগ এটাও একটা ভূমিরূপ, তো ক্রেগের পেছনে যে প্রম্বলিত শিলাস্তর রয়েছে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় টেল। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। কি বলা হয়? টেল। ক্রেগের পেছনে প্রম্বলিত শিলাস্তরকে বলা হয় টেল। ওকে, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 3 নাম্বার। কোন মহাদেশে বেশিরভাগটাই হিমবাহে ঢাকা থাকে? যে কোন মহাদেশের মধ্যে বেশিরভাগটা কি হিমবাহে ঢাকা থাকে? আর হিমবাহ কি, আমরা হিমবাহ কি পড়েছিলাম? হিমবাহ হলো একটা চলন্ত বিশাল আকৃতির চলন্ত একটা বরফের স্তূপ। যে বিশাল আকৃতি থাকে, যে চলন্ত বরফের স্তূপ, খুব ইম্পর্ট্যান্ট একটা। যে হিমবাহটা কি? হিমবাহ বিশাল আকৃতি চলন্ত বরফের স্তূপ। আর যে কোন মহাদেশে, যে মহাদেশ রয়েছে, যে কোন মহাদেশের মধ্যে তার যে মহাদেশটা রয়েছে তার বেশিরভাগটাই কি হিমবাহের মধ্যে ঢাকা থাকে? কি রয়েছে অপশন? উত্তর আমেরিকা, ইউরোপ, অ্যান্টার্কটিকা, নাকি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, অ্যান্টার্কটিকা। যে অ্যান্টার্কটিকা মহাদেশের বেশিরভাগটা কিসে ঢাকা থাকে? হিমবাহে ঢাকা থাকে। তো কোন মহাদেশে বেশিরভাগটা হিমবাহে ঢাকা থাকে? অপশন নাম্বার সি, অ্যান্টার্কটিকা মহাদেশে বেশিরভাগটাই হিমবাহে ঢাকা থাকে। নেক্সট 4 নাম্বার। কোন প্রকার হিমবাহের নোনাটাগাস দেখা যায়? যে কোন প্রকার হিমবাহের নোনাটাগাস দেখা যায়? যে নোনাটাগাস দেখা যায় কোন প্রকার হিমবাহে? কি রয়েছে? মহাদেশীয়, পার্বত্য, পাদদেশীয়, নাকি কোনোটিই নয়। তো আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে হিমবাহটা কি, হিমবাহের যে প্রকারভেদ এটা কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। কি মহাদেশীয়, তারপর হচ্ছে কি পার্বত্য আর পাদদেশীয়। মহাদেশীয় কি, পার্বত্য কি, পাদদেশীয় কি, সেগুলি আমরা ডিটেলসে পড়েছি। তো সেগুলি যদি আমরা জানি তাহলে আমরা এটা অবশ্যই জানতে পারবো। তো কোন প্রকার হিমবাহের মধ্যে এই নোনাটাগাস দেখা যায়? এখানে কি হবে কারেক্ট আনসার? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ,
মহাদেশীয়। মহাদেশীয় প্রকার হিমবাহের নুনাটগাছ দেখা যায়। যে কোন প্রকার হিমবাহে? মহাদেশীয় যে হিমবাহের নুনাটগাছ দেখা যায়। ওকে, পার্বত্যও হবে না, পাদদেশীয় হবে না, তো কোনটা হবে? মহাদেশীয়, আর কোনটি নয় হবে না। তো আনসার অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার এ, মহাদেশীয়তে কি এই যে হিমবাহ নুনাটগাছ দেখা যায়। নেক্সট 5 নাম্বার, পৃথিবীর সবচেয়ে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায়। যে পৃথিবীর সবচেয়ে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায়, যে কোথায় দেখা যায়? যে পার্বত্য হিমবাহ। ওকে, পার্বত্য হিমবাহটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? কি কি রয়েছে? হিমালয়ে, আন্দিজে, গ্রেট ডিভাইডিং রেঞ্জে, নাকি কোনোটি নয়? তো এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, হিমালয়ে। ওকে, অপশন নাম্বার এ, হিমালয়ে। যে পৃথিবীর সবচেয়ে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায় হিমালয়ে। পার্বত্য হিমবাহটা কী ছিল? ধরুন পর্বত। ওকে, এটা পর্বতের উপরে যে বরফের স্তূপগুলি থাকে, যে হিমবাহগুলি থাকে, সেগুলিকেই বলা হয় কি? যে পার্বত্য হিমবাহ, না পর্বতের উপরে যেগুলি থাকে। তো আর পৃথিবীর সবচেয়ে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায় কোথায়? দেখা যায় হিমালয়ে। ওকে, হিমালয়ে। তো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার এ। নেক্সট 6 নম্বর, হিমবাহ উপত্যকার আকৃতি কীরূপ? যে হিমবাহের উপত্যকার আকৃতিটা কীরূপ? কী কী রয়েছে? অপশন আই, ভি, নাকি এস, নাকি ইউ? তো এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে ইউ। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। আইও হবে না, ভিও হবে না। আই আর ভি আকৃতি যখন নদীর কার্য করিয়েছিলাম, আপনারা ওই ক্লাসটাও দেখে নিন, তাহলে বুঝে নিতে পারবেন যে ওয়ার্ক অফ রিভারের মধ্যে তার যে আকৃতিটা ছিল সেটার মধ্যে আই এবং ভি ছিল ওয়ার্ক অফ রিভারের মধ্যে। তো হিমবাহের মধ্যে এটা হবে না, এসও হবে না, তার ইউটা হবে কি? হিমবাহ উপত্যকার আকৃতি কীরূপ? ইউ আকৃতির হয়। এখন ইউ আকৃতির কেন হয় সেটাও আমি ডিটেলসে আলোচনা করেছি, আপনারা এই ক্লাসটাকে দেখে নিন, তাহলে কনসেপ্টটা ভালো করে বুঝতে পারবেন। তো হিমবাহের উপত্যকা আকৃতি কীরূপ? ইউ আকৃতির। ওকে, ইউ আকৃতির। অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 7 নম্বর, কোরি ভূমিরূপ ফ্রান্সে কী নামে পরিচিত? যে কোরি যে ভূমিরূপটা রয়েছে, কোরিটা কি? এটা একটা ক্ষয়কার্যের বলে গঠিত ভূমিরূপ। এই যে ভূমিরূপটা, এটা ফ্রান্সে কী নামে পরিচিত? এটা আরও নাম আছে, ফ্রান্সে কী নামে পরিচিত? কী কী রয়েছে অপশান? এরিটি, কার, সার্ক, নাকি কোনোটি নয়? তো এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি, সার্ক। অপশান নাম্বার সি, সার্ক। অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। কোরি ভূমিরূপে ফ্রান্সে বলা হয় কি? কী নামে পরিচিত? সার্ক নামে পরিচিত। নেক্সট 8 নাম্বার, মেলাসোপিনা কোন প্রকার হিমবাহের উদাহরণ? যে মেলাসোপিনার যে রয়েছে, এটা কোন প্রকার হিমবাহের উদাহরণ? কী কী অপশন রয়েছে? পার্বত্য, উপত্যকা, এটা মহাদেশীয় হবে, পাদদেশীয়, নাকি কোনোটিই নয়? যে আমরা একটু আগে বলেছিলাম হিমবাহের যে কয় প্রকার? 3 প্রকার। কী কী? মহাদেশীয়, পার্বত্য, আর পাদদেশীয়। ওকে, তো এই 3টা থেকে কোন প্রকার হিমবাহ, এই যে মেলাসোপিনা রয়েছে, এটা কোন প্রকার হিমবাহের উদাহরণ? সেটা কি হবে? সেটা হবে অপশন নাম্বার সি, পাদদেশীয়। ওকে, পাদদেশীয়। মেলাসোপিনা কোন প্রকার হিমবাহের উদাহরণ? পাদদেশীয়। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, পাদদেশীয়। ওকে, পাদদেশীয়, এটা হলো কারেক্ট আনসার। ওকে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 8 নাম্বার, কোন বিষয়টি জাহাজ চলাচলে বিপদ ঘটায়? যে কোন বিষয়টি জাহাজ চলাচলে বিপদ ঘটায়? কি কি রয়েছে? বার্গযুক্ত হিমশৈল, তারপরে কি ক্রেভাস, নাকি কোনোটি নয়? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। এখন কথা হলো হিমশৈলটা কি? যা আমরা আগে পড়েছিলাম কি? হিমবাহটা কি? বিশাল আকৃতি চলন্ত বরফের স্তূপ। আর হিমরেখাটা কি? ধরুন একটা পর্বত, আর এখানে ধরে নিন 0 ডিগ্রি, এখানে ধরে নিন 0 ডিগ্রি। তো যত উপর দিকে যাবে তত কি হবে? টেম্পারেচারটা কমতে থাকবে, আর কমতে থাকবে মানে এটা কি হবে? ঠান্ডা থাকবে। তো এদের 0 ডিগ্রি, তার উপরে বরফ রইল, তার উপরে বরফ, আর নিচে বরফ গলে জল। তো এখানে যে রেখাটা রয়েছে, সেই রেখাটাকে বলা হয় কি? হিমরেখা। ওকে, তো হিমবাহ আর হিমরেখাটা আমরা জানলাম, ডিটেলসে ভালোভাবে জানলাম। এখন কত হলো হিমশৈল। হিমশৈলটা কি? হিমশৈলটা সমুদ্রে যে ভাসমান একটা বরফের স্তূপ, বিশাল আকৃতি সমুদ্রে ভাসমান বরফের স্তূপ। এটা কোথায় ভাসে? সমুদ্রে। ওকে, হিমশৈলটা সমুদ্রে ভাসমান বিশাল আকৃতি বরফের স্তূপ। কিন্তু এটা ধরুন বরফের স্তূপটা, অনেক বড় বরফের স্তূপটা, কিন্তু এটা কি হয়? এটা সমুদ্রের ভাসমান থাকে, মানে সমুদ্রের মধ্যে ভাসে, কিন্তু সমুদ্রের মধ্যে যে ভাসে, এটা ধরুন
টোটাল ধরুন 10 ভাগ আছে, এই যে বরফের আকৃতিটা 10 ভাগ আছে, 10 ভাগ থেকে 9 ভাগ কী হয় জলের নিচে থাকে, জলের নিচে থাকে 9 ভাগ, আর 1 ভাগ শুধু জলের উপরে থাকে, 1 ভাগ শুধু জলের উপরে দেখা যায়। যেরকম ধরুন যে বিখ্যাত যে টাইটানিক মুভিটা রয়েছে, টাইটানিক জাহাজ, বিখ্যাত জাহাজে টাইটানিক, আমরা মুভিতেও দেখেছি। তো এটা আমাদের কী হয় যে বড় একটা হিমশৈলের মধ্যে বরফের স্তূপের মধ্যে ধাক্কা লেগে জাহাজটা ডুবে গিয়েছিল। কারণ এটা কি হয়, এটা জাস্ট দেখা যায় যে 1 ভাগ মাত্র দেখা যায় যেটা জলের উপরে থাকে, ওকে, আর বাকি যে 9 ভাগটা রয়েছে সেটা সমুদ্রের নিচে থাকে যে হিমশৈলটা। তো তার জন্য এটা আমাদের অনেক সময় ধাক্কা লেগে কি হয়, জাহাজের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কোনো বিপদ হতে পারে, যেরকম টাইটানিকের সাথে হয়েছে। তো কিসের সাথে ধাক্কা লেগে হয়েছে, হিমশৈল, এটা কি বলা হয়, হিমশৈল। তো কোন বিষয়টি জাহাজ চলাচলে বিপদ ঘটায়, হিমশৈল। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। আর হিমশৈলটা কোথায় দেখা যায়, সমুদ্রে ভাসমান, সমুদ্রে ভাসমান বিশাল একটা বরফের স্তূপ, তার মধ্যে 9 ভাগ থাকে কি জলের নিচে আর 1 ভাগ থাকে জলের উপরে। ওকে, নেক্সট 10 নম্বর, কোন ভূমিরূপটি হিমবাহ ক্ষয়কার্যে গঠিত নয়, যে কোন ভূমিরূপটি হিমবাহ ক্ষয়কার্যে গঠিত নয়। তো এখানে কিছু কি ভূমিরূপ রয়েছে, তার মধ্যে থেকে বললো যে কোনটা ক্ষয়কার্যে গঠিত নয়। কি কি রয়েছে অপশান, এরিটি, হিমশিরি, গ্রাবরেখা নাকি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার কী হবে, এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি, অপশান নাম্বার সি। কারণ এটা কি, এটা হলো সঞ্চয় কার্যের ফলে ঘটিত ভূমিরূপ, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ঘটিত ভূমিরূপ হলো গ্রাবরেখা। তার জন্য এটা কি, এটা ক্ষয়কার্যের ফলে গঠিত নয়। আর এরিটি, হিমশিরি এগুলি হলো ক্ষয়কার্যের ফলে ঘটিত ভূমিরূপ, আর কোনোটি তো হবে না, কারণ গ্রাবরেখা তো এখানে আনসার অলরেডি আছে। তার জন্য কারেক্ট আনসার কী হবে, অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, গ্রাবরেখা। কারণ এটা সঞ্চয় কার্যের ফলে ঘটিত ভূমিরূপ, এটা ক্ষয় কার্যের ফলে ঘটিত ভূমিরূপ নয়। তো 10 নম্বর এটা আনসার কী হবে, অপশান নাম্বার সি। নেক্সট 11 নম্বর, কোরি ভূমিরূপটি জার্মানিতে কী নামে পরিচিত। যে কোরি যে ভূমিরূপটি রয়েছে সেটি জার্মানিতে কী নামে পরিচিত। কি কি রয়েছে অপশান, এরিটি, সার্ক, কাম নাকি কোনোটি নয়। এটা কার হবে, ওকে, এটা কার হবে। তো এখানে কারেক্ট আনসার কী হবে, এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি, সার্ক। ওকে, কোরি ভূমিরূপটি জার্মানিতে কী নামে পরিচিত, সার্ক। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 12 নম্বর, বদ্রীনাথের নীলকণ্ঠ ও নেপালের মাকুলু কোন ভূমিরূপের উদাহরণ। যে বদ্রীনাথের নীলকণ্ঠ আর নেপালে যে মাকালু রয়েছে সেগুলি কোন ভূমিরূপের উদাহরণ। কি কি রয়েছে, হর্ন, এরিটি, ড্রামলিন নাকি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, হর্ন। ওকে, অপশান নাম্বার এ, হর্ন। বদ্রীনাথের নীলকণ্ঠ ও নেপালের মাকালু যে হর্ন ভূমিরূপের উদাহরণ। কোন ভূমিরূপের উদাহরণ, হর্ন ভূমিরূপের উদাহরণ। অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার, অপশান নাম্বার এ। 13 নম্বর, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হলো। পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হলো, কি কি রয়েছে অপশান, আলাস্কার হবার্ড নাকি গ্রিনল্যান্ডের কোরোয়ারার্ক, তারপর হচ্ছে কি আলাস্কার মালাসোপিনা নাকি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার কী হবে, এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, কোনোটি নয়। এখানে কোনোটাই পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ নয়। তাহলে পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ কোনটা, যেটা আগের ক্লাসেও পড়িয়েছি এখনও বলছি, সেটা হবে আন্টার্কটিকার ল্যাম্বার্ট। আন্টার্কটিকার কি হবে, ল্যাম্বার্ট। ওকে, সেটা কোথায় অবস্থিত, আন্টার্কটিকা। আন্টার্কটিকার ল্যাম্বার্ট হলো পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ। আন্টার্কটিকার ল্যাম্বার্ট ইজ দ্য কারেক্ট আনসার। তো এখানে তো এই অপশানটা নেই, তার জন্য কারেক্ট আনসার কী হবে, অপশান নাম্বার ডি, কোনোটি নয়। ওকে, তো আন্টার্কটিকার ল্যাম্বার্ট হবে এটা কারেক্ট আনসার। পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হলো আন্টার্কটিকার ল্যাম্বার্ট। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নেক্সট 14 নম্বর, পৃথিবীর দ্রুততম হিমবাহ হলো। যে পৃথিবীর দ্রুততম হিমবাহ, যে আমি আগেই বলেছি হিমবাহটা কি, হিমবাহটা হলো বিশাল আকৃতি চলন্ত বরফের স্তূপ। এটা কি, চলন্ত বরফের স্তূপ, মানে কি এটা এক জায়গায় থাকে না, এটা কন্টিনিউসলি চলতে থাকে। তো তার মধ্যে পৃথিবীর সবচেয়ে কি দ্রুততম হিমবাহ, দ্রুততম হিমবাহটা কি, কি কি রয়েছে অপশান, অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট, গ্রিনল্যান্ডের ইয়াকবসন, তো ভারতের সিয়াচেন, আলাস্কার হবার্ড। তো এখান থেকে কারেক্ট আনসার কী হবে, এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি, গ্রিনল্যান্ডের ইয়াকবসন। ওকে, গ্রিনল্যান্ডের ইয়াকবসন হলো পৃথিবীর দ্রুততম হিমবাহ। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, গ্রিনল্যান্ডের ইয়াকবসন পৃথিবীর দ্রুততম হিমবাহ।
15 নম্বর, পৃথিবীর হিমবাহ হলো, পৃথিবীর মন্তরম হিমবাহ হলো, কি হবে কারেক্ট আনসার? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, কুমেরুর ম্যাসার্ভ। কুমেরুর ম্যাসার্ভ হলো পৃথিবীর মন্তরম হিমবাহ। পৃথিবীর মন্তরম হিমবাহ হলো কি কুমেরুর ম্যাসার্ভ। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। ভালোভাবে কোশ্চেন আনসারগুলি দেখে নেবেন। তারপর রয়েছে কি 16 নম্বর, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হলো, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হলো, কি কি রয়েছে অপশন? আলাস্কার হবার্ট, ভারতের সিয়াচেন, ইউরোপের এলিস নাকি কুমেরুর ল্যাম্বার্ট। ওকে, তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, আলাস্কার হবার্ট। আলাস্কার হবার্ট হলো কারেক্ট আনসার, অপশন নাম্বার এ, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ। পৃথিবীর কি বৃহত্তম উপত্যকা হিমবাহ মানে কোনটা? পার্বত্য। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটা? আলাস্কার হবার্ট। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 17 নম্বর, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ, যে পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ সেটি কোনটা? আলাস্কার হবার্ট নাকি আলাস্কার মালাসোপিনা, গ্রিনল্যান্ডের পিটারম্যান না গ্রিনল্যান্ডের স্টর্স্টম। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, আলাস্কার মালাসোপিনা। আলাস্কার মালাসোপিনা হলো পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন নাম্বার বি, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হলো আলাস্কার মালাসোপিনা। 18 নম্বর, ভারতের দীর্ঘতম হিমবাহ, ভারতের দীর্ঘতম হিমবাহ সেটি কোনটি? গঙ্গোত্রী নাকি সিয়াচেন না বিয়াফু নাকি জেমো। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, সিয়াচেন। ওকে, অপশন নাম্বার বি, সিয়াচেন। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, সিয়াচেন, ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন। ওকে, সিয়াচেন, বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 19 নম্বর, সমুদ্র জলে ভাসমান বরফ স্তূপকে কি বলে? যে সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে কি বলে? কি কি রয়েছে? হিমবাহ, হিমশৈল, হিমরেখা নাকি কোনোটি নয়। যে আমি একটু আগে বলেছিলাম হিমবাহ কি, হিমশৈল কি, হিমরেখা কি, নিশ্চয় বলেছিলাম। তো এই তিনটা থেকে একটা আনসার হবে যে সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে কি বলা হয়। তো এটা আপনারা কমেন্ট করে আমাকে বলবেন যে এটা আনসারটা কি হবে। ওকে, এটা কমেন্ট করে আমাকে বলবেন যে এটা কারেক্ট আনসারটা কি হবে। সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে কি বলা হয়? হিমবাহ বলা হয় নাকি হিমশৈল বলা হয় নাকি হিমরেখা বলা হয়? এটা কমেন্ট করে অবশ্যই বলবেন। ওকে, নেক্সট 20 নম্বর, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ কি কি রয়েছে অপশন? গ্রাবরেখা, ঝুলন্ত উপত্যকা, ড্রামলিন, এস্কার। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, ঝুলন্ত উপত্যকা। ঝুলন্ত উপত্যকা, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, যে হিমবাহের যে এটা কি গ্রাবরেখা যে রয়েছে সেটা কি সঞ্চয় কার্যের ফলে হয়, ড্রামলিনটাও সঞ্চয় কার্যের ফলে, আর এস্কারও কি সঞ্চয় কার্যের ফলে হয়। আর ক্ষয়কার্যের ফলে হয় কি ঝুলন্ত উপত্যকা। ঝুলন্ত উপত্যকাটা কি কি ছিল? যেমন বড় একটা হিমবাহ, ওকে, বড় একটা বিশাল আকৃতির হিমবাহ, তার সাথে আরও কিছু ছোট ছোট হিমবাহ আসলো, ছোট ছোট হিমবাহ, এগুলি এসে কি ঝুলে থাকলো, এগুলি এসে কি হয় বড় বড় প্রধান যেটা রয়েছে এই যে উপ যে রয়েছে উপহিমবাহটা, সেটা প্রধান হিমবাহের সাথে গিয়ে কি হয়, এটা ধাক্কা লাগে, এগুলি লেগে থাকে, এগুলি মানে কি ঘর্ষণ হয়, মসৃণ হয়। তো এটা ক্ষয় হয়ে যায়, কিছুটা অংশ ক্ষয় হয়ে যায়, এটা কি একবারে মিশতে পারে না, এটার সাথে একটু ঝুলে থাকে, তার জন্য এটাকে ঝুলন্ত উপত্যকা বলা হয়। এটা কিসের জন্য হয়? হিমবাহের ক্ষয়কার্যের ফলে হয়। তো ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো কি ঝুলন্ত উপত্যকা। ওকে, নেক্সট 21 নম্বর, হিমবাহের সঞ্চয় কার্যের মাধ্যমে ঘটিত ভূমিরূপের মধ্যে উল্লেখযোগ্য হলো, যে হিমবাহের সঞ্চয় কার্যের মধ্যে ঘটিত ভূমিরূপের মধ্যে উল্লেখযোগ্য হলো কি কি রয়েছে অপশন? সার্ক, হিমশিরি, ড্রামলিন, ক্যাক অ্যান্ড টেল। তো এখান থেকে কারেক্ট আনসার কি হবে? এখান থেকে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, ড্রামলিন। অপশন নাম্বার সি, ড্রামলিন। ওকে, হিমবাহের সঞ্চয় কার্যের মাধ্যমে গঠিত ভূমিরূপের মধ্যে একটি উল্লেখযোগ্য হলো ড্রামলিন। এই যে সার্ক, হিমশিরি, তারপরে যে এখানে এগেন টেল, এই সবগুলি কি এগুলি হলো ক্ষয়কার্যের ফলে হয়, আর সঞ্চয় কার্যের ফলে এখানে কি রয়েছে অপশন? ড্রামলিন। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, ড্রামলিন। হিমবাহের সঞ্চয় কার্যের মাধ্যমে ঘটিত ভূমিরূপের মধ্যে উল্লেখযোগ্য হলো ড্রামলিন। নেক্সট 22 নম্বর,
দুইটি সার্ক পাশাপাশি গড়ে উঠলে তাদের মাঝখানে পর্বতশিরাকে কি বলে? যে দুইটি সার্ক, ওকে, দুইটি সার্ক। সার্ক কি সেটা আমরা পড়েছিলাম, সার্ক বা কড়ি সেই কোন ভূমিরূপটা, সেটা ক্ষয়কার্যের ফলে হয় একটা ভূমিরূপ, তো সেটা কি আমরা পড়েছিলাম। এখন দুইটি সার্ক যদি পাশাপাশি থাকে, তো এটা একটা সার্ক, এটা একটা সার্ক, এই দুটো যদি পাশাপাশি থাকে তার মাঝখানে যে পর্বতশিরাটা গঠিত হয়, পর্বতশিরাটা হয়, সেটাকে কি বলে? কি কি রয়েছে অপশন? ফিয়র্ড, পিরামিড চূড়া, এরেটি নাকি এস্কার? তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, এরেটি। কি হবে? অপশন নাম্বার সি, এরেটি। এরেটি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার সি। যে দুইটি সার্ক যদি পাশাপাশি থাকে তার মাঝখানে যে পর্বতশিরাটা রয়েছে সেটাকে বলা হয় কি? এরেটি। কি বলা হয়? এরেটি। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 23 নম্বর, ফ্রিয়ড উপকূল গড়ে ওঠে হিমবাহের কোন কার্য দ্বারা? যে ফ্রিয়ড উপকূল গড়ে ওঠে হিমবাহের কোন কার্য দ্বারা? কি কি রয়েছে অপশন? ক্ষয় কার্য, বহন কার্য, সঞ্চয় কার্য নাকি ক্ষয় ও সঞ্চয় কার্য? তো আমরা কি পড়েছিলাম? হিমবাহের যে কার্যটা হয় এটা তিন ধরনের হয়। কয় ধরনের? 3 ধরনের। কি কি? ক্ষয় কার্য, তারপর বহন কার্য, আর কি? সঞ্চয় কার্য। তার মধ্যে বহন কার্য কোনো আলাদাভাবে কোনো ভূমিরূপ হয় না, কিসের? ক্ষয় কার্যের ফলে হয় আর সঞ্চয় কার্যের ফলে হয়। ওকে, ক্ষয় ও সঞ্চয় কার্য একসাথে এটা হবে না। ওকে, তো এটাও হবে না। তারপরে এটা কি বহন কার্যের ফলে? তো হবে না। তো এখান থেকে কোনটা কোনটা হতে পারে? ক্ষয় কার্য আর সঞ্চয় কার্যের মধ্যে থেকে যে কোনো একটা হবে। তো এখানে কারেক্ট আনসার কি হবে? ফ্রিয়ড উপকূল গড়ে ওঠে হিমবাহের কোন কার্য দ্বারা? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, ক্ষয় কার্য দ্বারা। কোন কার্য দ্বারা? ক্ষয় কার্য দ্বারা। অপশন এ নাম্বার ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বহন কার্যও হবে না, সঞ্চয় কার্যও হবে না, বা ক্ষয় ও সঞ্চয় কার্য দুইটা একসাথে হবে না। শুধুমাত্র কী হবে? ক্ষয় কার্য দ্বারা গড়ে ওঠে কি? ফ্রিয়ড উপকূলটা গড়ে ওঠে। কোন হিমবাহ কার্য দ্বারা? ক্ষয় কার্যের, হিমবাহের ক্ষয় কার্য দ্বারা ফ্রিয়ড উপকূল গড়ে ওঠে। ওকে, নেক্সট 24, বাস্কেট অফ এগস ট্রপোগ্রাফি কোন অঞ্চলে বলা হয়? যে বাস্কেট অফ এগস ট্রপোগ্রাফি কোন অঞ্চলে বলা হয়? কি কি রয়েছে অপশন? এস্কার, গ্রাবরেখা, ড্রামলিন নাকি ক্রেভাস? তো এখান থেকে কারেক্ট আনসার কি হবে? এখান থেকে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, ড্রামলিন। অপশন নাম্বার সি, ড্রামলিন। ওকে, অপশন নাম্বার সি, ড্রামলিন। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। যে ড্রামলিন যে অঞ্চলটা রয়েছে, যে ভূমিরূপটা রয়েছে, সেটাকেই কি বলা হয়? সেটাকেই বলা হয় কি? ব্রেকফাস্ট অফ এগস ট্রপোগ্রাফি। কোন অঞ্চলকে বলা হয়? ড্রামলিন। ওকে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 25, আয়তনে সবচেয়ে বড়, যে আয়তনে সবচেয়ে বড় কোনটা? পার্বত্য, উপকূলীয়, পাদদেশীয় হিমবাহ নাকি মহাদেশীয়? তো এখান থেকে কারেক্ট আনসার কি হবে? এখান থেকে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, মহাদেশীয়। অপশন নাম্বার ডি, মহাদেশীয়। মহাদেশীয় কোনটা? ধরুন এই যে এটা হলো আমাদের পৃথিবীটা। ওকে, এটা পৃথিবীটা, এখানে কি থাকে? নর্থ পোল, এখানে সাউথ পোল। ওকে, তো এটা কি? আর এটা থাকে ধরুন 0 ডিগ্রিটা, এটা কি? 0 ডিগ্রি। তো যত উপর দিকে যাবে বা এদিকে আসবে, মানে এই সাইড দিয়ে আসবে, তত কি হবে? তাপমাত্রা কমতে থাকবে, মানে এখানে কি? ঠান্ডা হবে, বরফ জমতে থাকবে। তো এই যে বরফ জমতে থাকে, এই যে জায়গাটা রয়েছে, সেখানে কি? যে মানে মহাদেশীয় যে রয়েছে, হিমবাহের যে মহাদেশীয় 3টা পয়েন্ট রয়েছে, এখানে মহাদেশীয়। তো এখানে কি? ঠান্ডা বেশি থাকে, আর এটা আয়তন সবচেয়ে বড় হয়ে থাকে। তো আয়তন সবচেয়ে বড় এখান থেকে কোনটা কোনটা রয়েছে? মহাদেশীয়। ওকে, মহাদেশীয়। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 26 নম্বর, হিমরেখা উচ্চতা সবচেয়ে কম হয়। হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয় কোন অঞ্চলে? নিরক্ষীয় অঞ্চলে, উপক্রান্তীয় অঞ্চলে, না নাতিশীতোষ্ণ অঞ্চলে নাকি মেরু অঞ্চলে? তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, মেরু অঞ্চলে। ওকে, হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয় মেরু অঞ্চলে। কোন অঞ্চলে? মেরু অঞ্চলে। হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয় কোন অঞ্চলে? মেরু অঞ্চলে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 27 নম্বর, কুমেরু মহাদেশ মাউন্ট তাকাহি হলো একটি, যে কুমেরু মহাদেশে মাউন্ট তাকাহি যে এটা সেটি কি? সেটি কি পিরামিড চূড়া নাকি ফ্রিয়ড নাকি নুনাটকস নাকি এস্কার? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার অপশন নাম্বার সি, নুনাটকস। ওকে, অপশন নাম্বার সি, নুনাটকস। কুমেরু মহাদেশের মাউন্ট তাকাহি হলো একটি নুনাটকস, মানে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। 28 নম্বর, পৃথিবীতে মহাদেশীয় হিমবাহ সবচেয়ে বেশি দেখা যায়। যে পৃথিবীতে মহাদেশীয় হিমবাহ সবচেয়ে বেশি দেখা যায় কোথায়? দেখা যায় ইউরোপে, উত্তর আমেরিকায় নাকি অ্যান্টার্কটিকায় নাকি এশিয়ায়? তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, অ্যান্টার্কটিকা।
অপশন নাম্বার সি অ্যান্টার্কটিকা। পৃথিবীতে মহাদেশীয় হিমবাহ দেখা যায়, সবচেয়ে বেশি দেখা যায় কোথায়? অ্যান্টার্কটিকায়। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। 29 নম্বর, হিমশৈল মোট আয়তনের মধ্যে জলে ভাসমান থাকে। যে হিমশৈলে মোট আয়তনের মধ্যে জলে ভাসমান থাকে, আমি একটু আগেই বলেছিলাম হিমশৈলটা কি, মানে হিমশৈলটা সমুদ্রে ভাসমান বরফের স্তূপ, বিশাল আকৃতির বরফের স্তূপ। তার মধ্যে থেকে দেখে ধরুন বড় একটা বরফের স্তূপ, তার মধ্যে থেকে 1 ভাগ উপরে থাকে জলের উপরে, আর কি 9 ভাগটাই কি থাকে জলের নিচে, মানে 10 ভাগ থেকে টোটাল 10 থেকে 1 ভাগ শুধু জলের উপরে দেখা যায়, যেটা আমরা দেখতে পাই, আর বাকিটা কি সমুদ্রের নিচে থাকে, সমুদ্রের নিচে বেশি থাকে, যেটা দেখা যায় না, সেটা 9 ভাগ। তো এখানে কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 1/9, অপশন নাম্বার এ, এটা কারেক্ট আনসার। নেক্সট 30 নম্বর, হিমবাহ ও পর্বতগাত্রের মাঝে সংকীর্ণ ফাঁককে কি বলে? যে হিমবাহ ও পর্বতগাত্রের মাঝে যে সংকীর্ণ ফাঁক রয়েছে সেটিকে কি বলে? কি কি রয়েছে অপশন? ক্রেভাস, তারপর রয়েছে কি ট্রেন্ট ক্রেফট, এরিটি, নাকি রসেমতান। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন বি। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 31 নম্বর, কড়ির মধ্যে দেওয়ালের আগে জমে থাকা বরফ ও হিমবাহের মধ্যে ফাঁক হলো। যে কড়ির মধ্যে দেওয়ালের আগে জমে থাকা বরফ ও হিমবাহের মধ্যে ফাঁক হলো, সেটিকে কি বলে? ক্রেভাস, সার্ক, বার্গসুন্দ, হিমদ্রোণী। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি বার্গসুন্ড। অপশন নাম্বার সি বার্গসুন্ড। 32 নম্বর, হিমবাহ থেকে নিঃসৃত জল স্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে সমস্ত পলি সঞ্চিত হয় তাকে কি বলে? যে হিমবাহ থেকে নিঃসৃত, যে হিমবাহটা কি গলে যখন জল হয়ে যায়, তখন এটা যখন জলের স্রোতের মাধ্যমে যখন হিমবাহ উপত্যকায় মানে যে সমস্ত পলি সঞ্চিত হয়, যে নুড়ি বালি পলি, এগুলি কি হয়? জমা হয় যে ভূমিরূপটা সৃষ্টি হয়, সেই ভূমিরূপটাকে কি বলে? কী কী রয়েছে অপশন? গ্রাবরেখা, বেলি ট্রেন, ড্রামলিন, ব্লোডার ক্লে। তো এখান থেকে কারেক্ট আনসার কী হবে? এখান থেকে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি ভেলি ট্রেন। বেলি ট্রেনটা কী হয়? হিমবাহ, ধরুন এটা হিমবাহ, এটা গলে কী হলো? জল হয়ে গেল, যখন জল হয়ে যায় তখন এটা আমাদের যে পলি বালি তারপরে যে নুড়ি বালি কাঙ্ক যা কিছু রয়েছে এগুলি জমা হয়, সঞ্চিত হতে থাকে, সঞ্চিত হয়ে যে ভূমিরূপটা সৃষ্টি হয় তাকেই বলা হয় ভেলি ট্রেন। তো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার বি। নেক্সট 33 নম্বর, ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয়। ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয় কী কী রয়েছে অপশন? জলপ্রপাত, গিরিখাত, হিমশৈল, আঁকাবাঁকা গতিপথ। তো এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ জলপ্রপাত। ওকে, ঝুলন্ত উপত্যকায় কী সৃষ্টি হয়? জলপ্রপাত। ঝুলন্ত উপত্যকায় কী সৃষ্টি হয়? জলপ্রপাত। তো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার এ। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ ওয়ার্ক অফ গ্লেশিয়ার থেকে। আশা করি সবগুলি এমসিকিউ আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আর আমি তার আগে কনসেপ্ট ক্লাস করিয়েছি, আপনারা আগে কনসেপ্ট ক্লাসটা দেখে নিন, তাহলে আপনাদের জন্য এই এমসিকিউ ক্লাসটা অনেকটাই সুবিধা হবে। আর এই ক্লাসটা থেকে মক টেস্ট হবে, গ্রুপের মধ্যে লিঙ্ক দিয়ে দেবো। যারা এখনও মক টেস্ট গ্রুপে অ্যাড নেই তারা এই যে ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, সেটাতে ক্লিক করে আপনারা আগে গ্রুপে অ্যাড হয়ে যান, তারপর প্রতিনিয়ত মক টেস্টটা দিতে পারেন। ওকে, আর তাছাড়া আমাদের সাকসেস মাস্টারের পক্ষ থেকে আপনারা জানেন আমরা নতুন টেট 2 নোট নিয়ে এসেছি। ওকে, টেট 2 নোটটার প্রাইসটা হলো টেট 2 সেটা প্রাইসটা হলো 3000 টাকা, যেটা অলরেডি আরও আগে থেকে দেওয়া শুরু হয়েছে, আপনারা অনেকেই নিয়েছেন। যারা এখনও নেননি তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন টেট 2 এর নোটের জন্য। আর টেট 1 এর নোটটা আগামী 2 তারিখ থেকে মানে মঙ্গলবার থেকে দেওয়া হবে। টেট 1 এর যে নোটটা সেটা প্রাইসও হলো 3000 টাকা। ওকে, আর আপনারা যদি কম্বাইন নোট নিতে চান, যে টেট 1 এবং টেট 2 দুটোই নেবেন, কম্বাইন নিতে চান, তাহলে দুইটা কম্বাইন প্রাইস হবে 5000 টাকা। কম্বাইনটা হবে 5000 টাকা। যদি ইন্ডিভিজুয়াল টেট 2 নেন তাহলে 3000 টাকা, ইন্ডিভিজুয়াল টেট 1 হলো 3000 টাকা। আর কম্বাইন যদি নিতে চান তাহলে হবে 5000 টাকা, যে টেট 1 এবং টেট 2 কম্বাইন 5000 টাকা। টেট 1 নোটসটা আপনারা পেয়ে যাবেন আগামী মঙ্গলবার মানে 2 তারিখ থেকে, জানুয়ারি 2 তারিখ থেকে। আর টেট 2 নোটটা তো অলরেডি আপনারা অনেকেই নিয়েছেন, আপনারা জানেন, দেখেছেন নোটটা কীরকম। আর নোটটা নিতে আসলেই যে নিতে লাগবে এরকম কোনো ব্যাপার না, আপনারা আসুন, নোটটা দেখুন, যদি ভালো লাগে তবেই আপনারা নোটটা নিতে পারেন। আর তাছাড়া আমাদের কেন যে অফলাইন কোচিংও হয়, তার মধ্যে নতুন একটা ব্যাচ স্টার্ট হয়েছে। তা যে এই যে 2 সপ্তাহ হলো স্টার্ট হয়েছে, সেটার প্রসেসটাকে বলে দিই। আমাদের এডমিশন ফিসটা হলো
যেটা কোচিং সেন্টারের জন্য আপনারা অফলাইন যে ক্লাসটা রয়েছে সেটার জন্য। তো যে অফলাইন ক্লাসের জন্য যে অ্যাডমিশন ফিসটা সেটা হলো 5,000 টাকা, মান্থলি ফিস হলো 500 টাকা। তার মধ্যে আপনারা পেয়ে যাবেন সপ্তাহে 2 দিন ক্লাস, স্যাটারডে এবং সানডে নতুন ব্যাচে ক্লাস হবে শনিবার আর রবিবারের মধ্যে। তার মধ্যে পেয়ে যাবেন অফলাইন মক টেস্ট এবং অনলাইন মক টেস্ট, আর তার সাথে সাথে আপনারা ফুল নোটসটা পেয়ে যাচ্ছেন, যেটা আমরাই জেরক্স করে দেবো, আপনাদের আলাদা করে কোনো জেরক্স করতে লাগবে না। তো এই গ্রুপের মধ্যে যদি এই ব্যাচের মধ্যে আপনারা এডমিশন হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, কারণ কিছুদিন পর থেকে আমরা এই মাস পর্যন্ত এডমিশনটা নেব। নেক্সট মান্থ থেকে কিন্তু আমরা এই ব্যাচের মধ্যে আর এডমিশন নেব না। তারপর আপনাদের নতুন ব্যাচ কবে শুরু হবে তার জন্য ওয়েট করতে লাগবে। তার জন্য তাড়াতাড়ি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আর আমাদের এই ব্যাচের মধ্যে এডমিশনটা নিয়ে নিন। আর এডমিশনের জন্য আপনারা এই নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। নাম্বারটা হলো 6009340523 নম্বরে। তো আমি আবারও বলে দিচ্ছি, এডমিশন ফিস হলো 5,000 টাকা আর মান্থলি ফিস হলো 500 টাকা। শনি রবিবারে ক্লাস হবে, আর তার মধ্যে আর্টসও রয়েছে, সায়েন্সও রয়েছে। ওকে, আর কোনো কোয়েরিজ থাকলে আপনারা এই নাম্বারে কল করতে পারেন। তার সাথে অফলাইন এবং অনলাইন মক টেস্ট রয়েছে, আর সম্পূর্ণ নোটসটা আমরাই প্রোভাইড করব। এই 5,000 টাকা প্যাকেজটার মধ্যেই থাকবে সম্পূর্ণ নোটসটা, সেটাও আপনাদের জেরক্স করতে লাগবে না। আর প্রতিনিয়ত ক্লাস তো হবে শনি রবিবারে। তাছাড়া কোনো কিছু জানার থাকলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, বা আপনার নোটস নিতে চাইলেও এই নাম্বারে কল করতে পারেন। ওকে, তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে যে কোশ্চেন আনসারটা বলেছি, এমসিকিউটা বলে, সেটা অবশ্যই আনসারটা আপনারা কমেন্ট করে জানাবেন, আনসারটা কোনটা হবে। আর আপনারা কমেন্ট করে এটাও জানাবেন নেক্সট আপনারা কোন টপিকের উপর, কোন সাবজেক্টের উপর ক্লাস চান। আপনারা কমেন্ট অনুযায়ী আমরা ক্লাস নিয়ে আসবো। তো আপনাদের সাথে থাকুন, পাশে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।